সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। বরাবরের মতোই আজও আমরা একটি বিষয় নিয়ে যুক্ত হয়েছি এবং তার সাথে আরও যুক্ত করে নিব চলমান অনেক অনেক ঘটনা যা আমাদের চারপাশে প্রতিদিন ঘটছে। তবে সেই বিষয়ে যাওয়ার আগে আমরা আবারও শোক জানিয়ে নেই, আজও 8 জন শিশু হামের উপসর্গে মারা গিয়েছে এবং অন্যান্য কাঠামোগত ত্রুটির কারণে আরও শিশুরা মারা যাচ্ছে হাসপাতাল থেকে শুরু করে নানা জায়গায়। এখন আমরা ফিরে আসি যেই বিষয়ে, তা হচ্ছে স্বাধীন সংবাদ মাধ্যম এক সোনার পাথরবাটি। আসলে সংবাদ মাধ্যম স্বাধীন হতে পারে কিনা বা তার পক্ষে হওয়া সম্ভব কিনা, বা স্বাধীনতা কত দূর পর্যন্ত যেতে পারে এবং সেটা কত দূর পর্যন্ত কার ব্যক্তির স্বাধীনতা হবে নাকি প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হবে, এসব বিষয়ে আমরা আলোকপাত করব সাথে চলমান বিষয় নিয়ে। প্রথমে আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সম্মানিত অতিথি সাইদ খান, যুগ্ম সম্পাদক কালের কণ্ঠ, আপনাকে স্বাগত। আর বরাবরের মতোই আমাদের অত্যন্ত কাছের ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনাকে স্বাগত। সম্মানিত দর্শক, ইউটিউবে আমাদেরকে সরাসরি দেখতে পাবেন নেক্সাস টেলিভিশন লাইভে, আর ফেসবুকের ভেরিফাইড নেক্সাস টেলিভিশন পেজে আমাদেরকে টিউন করুন, আমাদের দেখতে থাকুন এবং এখন যদি সময় না পান পরেও টিউন করে নেবেন, আমাদের স্ক্রিনে ডিটেল দেখতে পাচ্ছেন। আমরা এখন আসি আমাদের মূল কথায়, যে স্বাধীনতার কথা বলছি এবং আসলে স্বাধীনতা সোনার পাথরবাটি কিনা এবং এখানে কতগুলো এলিমেন্ট যুক্ত হয় কিভাবে। আমি এই জন্য প্রথমেই আলোকপাত করতে বলবো সাইদ খান, আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক ব্যারিস্টার আল মামুন রাসেল। আপনি যে বিষয়টি দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছেন, যে স্বাধীন সংবাদ মাধ্যম বা গণমাধ্যম, এখানে দুইটি বিষয়, স্বাধীন গণমাধ্যম এবং গণমাধ্যমের স্বাধীনতা, টার্ম কিন্তু দুইটি। গণমাধ্যম স্বাধীন শব্দটি শুনতে ভালো লাগে, কিন্তু কতটুকু স্বাধীনতা আপনাকে দেয়া হলো, কতটুকু পর্যন্ত আপনি চর্চা করতে পারবেন, সে জায়গাটিও আলোচনা করতে হবে। দেখুন, নির্মলেন্দু গুণের একটা কবিতার একটি লাইন আছে, আপনার নিশ্চয়ই মনে পড়বে, যে স্বাধীনতা পেয়ে গেলে আমি পরাধীন হতে ভালোবাসি। মেটাফরিক্যাল, মানে এটা হচ্ছে কি, ধরুন আপনি স্বাধীন, কতটুকু স্বাধীন, এই সীমাটা আছে, এই সীমা হচ্ছে রাষ্ট্রীয় আইন, কোড অফ কন্ডাক্ট। আপনার তো মনে করেন স্বাধীনতা মানে এই না যে আমি আপনার ব্যক্তিগত বিষয়ে চর্চা করতে পারবো। সংবাদ কোনটুকু, এটি আইন দ্বারা বা সাংবাদিকতার ইথিক্স দ্বারা কিন্তু নির্ধারণ করা আছে যে কোনটুকু সংবাদ, কোনটুকু সংবাদ না। এখন আমরা মানে আমি আজকে সরি একটু ইন্টারাপ্ট করলাম, যেমন ধরেন এখন বিশেষ করে এখন যে সাংবাদিকতার নতুন মানে যেটাকে মোজো বলা হচ্ছে বা নিউ মিডিয়া বা এখন সবচেয়ে বেশি ব্যবহার করি ক্লিক বেট সাংবাদিকতা। আসলে আপনি তো বললেন এটা ক্লিক বেসড সাংবাদিকতা। ক্লিক বেসড সাংবাদিকতা হয় না। সংবাদ কিন্তু নির্মোহ, সংবাদ কিন্তু একেবারে বাস্তব হতে হয়। সেটি কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, সেটি দেখবার বিষয় না। সাংবাদিকরা কিন্তু সাধারণ মানুষ না, সাংবাদিকরা কিন্তু স্পেশাল পিপল। একজন সাংবাদিককে মনে রাখতে হবে যে সে কিন্তু আম জনতা না। একজন সাংবাদিককে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। ধরুন একটি হত্যাকাণ্ড ঘটলো, সেই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ওই সাংবাদিক, সে কিন্তু বলতে পারবে না, যা নিউজে লিখতে পারবে না আমি দেখেছি খুন করেছে। তাকে কিন্তু উইটনেস বের করতে হবে। সাংবাদিকতার দায় এবং দায়িত্ব দুটি আছে। সাংবাদিকের অনেক দায় আছে। যদি লেখা কখনো ঝামেলা হয়, কখনো মনে করেন আপনার ন্যাশনাল ইন্টারেস্ট, রাষ্ট্রীয় আইন এগুলোর বাইরে যায়, তাহলে দায় হয়ে যায়। আবার দায়িত্ব হচ্ছে এগুলো খেয়াল করে, এগুলো এই আইনগুলো মেনে রাষ্ট্রীয় কাস্টমসের মধ্যে থেকেই তাকে পরিবেশন করতে হবে। যে কথায় ছিলাম, বর্তমানে আমরা নিউ মিডিয়ার যুগে বসবাস করছি, ক্লিক বেসড জার্নালিজম। এটি আসলে অবশ্যই তথ্যের অবাধ প্রবাহের জন্য এটি মানুষ খুব দ্রুত তথ্য পেয়ে যায়, এটি একটি ভালো দিক। তেমনি এর একটি খারাপ দিক আছে। ধরুন মোবাইল জার্নালিজমের নামে আমরা যাদের হাতে মোবাইলটি তুলে দিচ্ছি, তার কি এডিটোরিয়াল জাজমেন্ট ট্রেনিং করিয়েছি আমরা? কোনটুকু দেখানো যাবে, কোনটুকু দেখানো যাবে না, হ্যাঁ, সেটি অবশ্যই জার্নালিজমের কিন্তু একটা বেসিক জায়গা আছে। যেমন আপনার নিশ্চয়ই মনে পড়বে, আপনি নিশ্চয়ই আপনার যৌবনে বা তারুণ্যে
সংবাদপত্র পড়েছেন বা সাংবাদিকতার সাথে জড়িত হয়েছেন, তখন কিন্তু অনেক ছবি ব্লার করে দেয়া হতো টেলিভিশনগুলোতে বা কাগজে। নিচে লেখা থাকতো ছোট করে, আমরা বিভৎস ছবি দেখাই না। বিভৎস ছবি দেখাই না, ওই ছবিতে কি আছে এটা জানবার জন্য আমরা কিন্তু নিউজটা দেখতাম বা নিউজটা পড়তাম। এখন করা হয় কি, এখন নিউজ লিখি না, আমরা ওই বিভৎস ছবিটি দেখিয়ে ক্লিক করাই, ভিউ বাণিজ্য করাই। আসলে সাংবাদিকতা সবসময় বাণিজ্য না, সাংবাদিকতার সর্বনাশ তো করেছে সাংবাদিকতাকে শিল্প করে, সংবাদপত্রকে শিল্প করে। এটা শিল্প প্রতিষ্ঠান না, এটা গার্মেন্টস কারখানা বা কয়লা কারখানার মতো কোনো ট্র্যাডিশনাল শিল্প কারখানা না। এর দায়িত্ব আছে, এর দায় অনেক, দায়িত্ব অনেক। সুতরাং সেই জায়গা থেকে আমরা সরে আসবার কারণে এখন এই গণমাধ্যম নিয়ে আজকে আপনি প্রশ্ন করবার সুযোগ পেয়েছেন এবং আমাদেরকে বলতে হচ্ছে। এটার সাথে একটা জিনিস যোগ করে নেই, যেটাতে আমরা আসলে বেরিস্টার সাহেবের কাছেও যাব, কিন্তু তার আগে আপনার কাছ থেকে আরেকটু শুনবো। সেটা হচ্ছে যে, যেমন ধরেন যে এই পোস্টকার্ড মানে জার্নালিজম যেটা হচ্ছে, যেমন গতকাল সারা দিন ধরে একটা ভয়ঙ্কর বিষয় মানুষের ভিতরে ঘুরে বেরিয়েছে, বাংলা বিষয়, তারপর দর্শন এবং ইতিহাস, এগুলো তুলে দেয়া হবে এবং সরকার এটা বলেছে, শিক্ষামন্ত্রী। এই মর্মে একটা পোস্টকার্ড ঘুরে বেরিয়েছে এবং মানে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছে এটা নিয়ে নানা ধরনের। মানে সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু ট্র্যাডিশনাল মিডিয়া না, এটা নিউজ মিডিয়া না, সোশ্যাল মিডিয়া। এখন ইম্প্যাক্টটা অনেক বেশি, এটা সোসাইটিকে নানানভাবে ইম্প্যাক্ট করে। দেখুন, প্যানিক ছড়ায় অনেক সময় ইনফরমেশন দিতে গিয়ে, আপনি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে সোসাইটিতে এক ধরনের প্যানিক ছড়ানো হচ্ছে না। ধরুন এই যে খবরটি ছড়ানো হচ্ছে, খবরটি তো সঠিক না, এবং যারা এগুলো ছড়িয়েছেন তারা সাংবাদিকতার ইথিক্স জানেন না, যেই কারণে ওই যে ক্লিক বেস জার্নালিজম। না, রাজনীতি বলতে কি, দেখুন সরকার বিরোধী একটি মতামত তৈরি করা, সরকার বিরোধী মতামত কেন, আমি তো সরকার বিরোধী বলবো না, এটা রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের অংশ। সাংবাদিকরা কিন্তু সরকারকেই প্রশ্ন করবে, রাষ্ট্রকে প্রশ্ন করবে, এটা স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে রাষ্ট্রকে বিপন্ন করে দেওয়ার জন্য একটা ইস্যু ক্রিয়েট করবে। গতকালকে যেটি হয়েছে এটি আসলে মিস ইনফরমেশন না, এটি ডিসইনফরমেশন। মিস ইনফরমেশন দায় স্বীকার করা যায়, কিন্তু ডিসইনফরমেশন দায় স্বীকার করে ক্ষমা চাইলে হয় না, সেটি আইন প্রয়োগ করতে হয়। দেখুন, আমাদের গণমাধ্যম কর্মীরা আমরা সবসময় বলি যে আমাদের স্বাধীনতা চাই। আমরা কতটুকু স্বাধীনতা কি আমাদের নেই? আমরা যদি প্রপার জার্নালিজম চর্চা করি, সেক্ষেত্রে কি আমাদেরকে আটকানো হচ্ছে? ফ্যাসিস্ট রিজিমের কথা আমি ধরবো না, ফ্যাসিস্ট রিজিমের, এটা তো ফ্যাসিস্টই বলছি আমরা, এটাকে তো আর বলছি না যে স্বাভাবিক সময় ছিলাম। এই বিষয়ে আমরা ফিরবো, কারণ এখানে আমার একটা বক্তব্য আছে। এর মধ্যে ঢাকাতে একটা বড় মানে সামিট হয়েছে, সেখানে একজন মালিক একটি বক্তব্য দিয়েছে। আপনার কথা শুনতে শুধু আমার ওই বক্তব্য মনে পড়েছে, কিন্তু ওটা আমি যাবো, তার আগে একটু আইনি বিষয় শুনে আসতে চাই আমাদের ব্যারিস্টার সাহেবের কাছ থেকে, যে এই যে ধরেন মানে ইনফোটেইনমেন্ট তৈরি হচ্ছে, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, এই ব্যাপারগুলোকে আসলে আমাদের যে চলমান আইন, সেটা থেকে কি আসলে মানে এটাকে থামানো সম্ভব কিনা? জি, অসংখ্য ধন্যবাদ মন্নু ভাই আমাকে চমৎকার প্রয়াসে সুযোগ দেওয়ার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট সিনিয়র সাংবাদিক সাইদ খান ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছে এবং যারা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছে। দেখেন, এই মানে সংবাদপত্র বা আমাদের বর্তমানে আমরা সংবাদপত্রের যে ধারণগুলো দেখি, আপনি রিসেন্টলি আপনি জানেন শেখ হাসিনার বর্তমানে তার ফাঁসির আদেশ হয়েছে, এবং কি আপনি আওয়ামী লীগ যে দলটাকে নিষিদ্ধ করা হয়েছে কিসের মাধ্যমে? সন্ত্রাস বিরোধী আইন আমাদের 2009 যেটি আছে, সেখানে বলা আছে যদি কোনো দল নিষিদ্ধ থাকে, সে দলের পক্ষে বা দলের কারো যারা মানে সন্ত্রাস বিরোধী আইন মানে হচ্ছে সন্ত্রাসী সংগঠনের কোনো প্রসার যদি কেউ করে, তাহলে আমাদের যে সন্ত্রাস বিরোধী আইন আছে সেই আইনে সে অপরাধী। আপনি রিসেন্টলি কয়েকটা আমরা দেখেছি, শেখ হাসিনার বক্তব্য ছাপানো হয়েছে অনেক জায়গায়, অনেকগুলো মিডিয়াতে আমরা দেখেছি। এটা কিন্তু সম্পূর্ণ আইনের ভায়োলেশন, এবং আইনের এটাকে অ্যাভেটর বলে, মানে সহযোগী হিসেবে। মানে তার কোনো বক্তব্য আমাদের সুযোগ নেই, আইনে সরাসরি আইনে বলা আছে, হ্যাঁ সরাসরি বলা আছে। আপনি দেখেছেন শেখ হাসিনার আমলে কিন্তু তারেক রহমান সাহেবকে নিয়ে তার বক্তব্যটা নিয়ে পরবর্তীতে, যদিও বিএনপি নিষিদ্ধ ছিল না, যদিও বিএনপি দলটা নিষিদ্ধ ছিল না, তারেক রহমান সাহেব আমাদের প্রথম প্রধানমন্ত্রী, উনি কিন্তু তখন পোস্টেড ছিল, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিল, কিন্তু তারপরেও তার বক্তব্য যেন প্রচার না করা হয়, প্রসার না করা, যদিও এটা আইনের ব্যর্থ হয়েছে। কারণ আইনে আপনি সরাসরি আইনে যদি সন্ত্রাসী সংগঠন হয়, সেখানে আইনে বলা আছে, দেখেন একটা অপরাধ হওয়ার জন্য দুইটি ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হয়, একটি হচ্ছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, পানিশমেন্ট ফর দোজ বিহেভিয়ার। এটি অসামাজিক হইতে হবে এবং এটার জন্য শাস্তি থাকতে হবে। যদি শাস্তি না থাকে তাহলে এটা কিন্তু অপরাধ না। ধরেন আপনার কাছে মনে হয়েছে আপনি আমাকে চিমটি দিলেন, চিমটিটা এটা অসামাজিক মনে হইলো, কিন্তু এটা যদি শাস্তি না থাকে এটা অপরাধ হবে না আইনের ভাষায়।
তার মানে যখন একটা দলটা নিষিদ্ধ হয় তখন এই দলের কোনো বক্তব্য, কোনো প্রচার, আপনি যখন যেমন ভারত থেকে উনি যদি কোনো বক্তব্য পেশ করে, আপনি এটা প্রচার করতে পারবেন না আমাদের মিডিয়াতে। যিনি করবেন তিনি অপরাধী হবেন, যে মিডিয়া করবেন ওই মিডিয়া অপরাধী হবেন। যেমন ধরেন আজকে একটা বড় ঘটনা আছে, আজকে উনি পশ্চিমবাংলার একটা বাংলা পত্রিকাতে উনি একটা ছোট সাক্ষাৎকার দিয়েছেন। এখন আমরা কি তাহলে সেইটা নিয়ে যদি এখানে আলাপ করি, তাহলে সেটা কি আইনের ব্যত্যয় হবে? আলাপ করা যাবে, একটা হচ্ছে আলাপ করা যাবে, আরেকটা হচ্ছে আপনি যখন সংবাদপত্র মানে কি, সংবাদপত্র যখন আপনি যখন সম্পাদকীয় যখন হয় ব্যাখ্যা দিতে পারেন আপনি। যাক, ভালো। কিন্তু যখন আমার আপনি কেন কোর্ট ওইটা নিয়ে একটা প্রশ্ন ছিল, আমি ভাবছিলাম যে আমার আইনের বাইরে চলে যখন গেলাম আপনি কিনা। কোর্ট এন্ড আনকোট করে তার বক্তব্যটা ছাপাবেন, যখন আপনি কোর্ট এন্ড আনকোট করে তার বক্তব্য অমুক বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এভাবে যখন কোর্ট এন্ড আনকোট করে ছাপাবেন, এটা অপরাধ হবে। কিন্তু তার বক্তব্য নিয়ে আপনাদের সম্পাদকীয় কলামে গিয়ে আপনি যদি বিশ্লেষণ করতে যান, এটা কিন্তু অপরাধের পর্যায়ে পড়বে না। কিন্তু আপনি যখন তার কোর্ট এন্ড আনকোট করে তাকে প্রসার করার জন্য, বা আওয়ামী লীগটা নিষিদ্ধ সংগঠন, তার কোনো প্রকাশনা বা তাকে প্রমোট করে এমন কিছু যদি আপনি করতে চান, তাহলে আমাদের সন্ত্রাস বিরোধী যে আইন আছে, যেমন আমাদের সন্ত্রাস বিরোধী আইনে 6টা সংগঠনের নাম তালিকাভুক্ত করা আছে। এই সংগঠনগুলো যদি এই সংগঠন যেমন নিষিদ্ধ, ধরেন আপনি ইসলামী যে সংগঠনগুলো নিষিদ্ধ আছে, তাই আমাদের হরকাতে জিহাদ, বিভিন্ন সংগঠন, এই সংগঠনগুলো কোনো প্রকাশনা যদি কারো কাছে পায় তাহলে অপরাধ না? যদি অপরাধ হয় তাহলে সেম তালিকাভুক্ত আওয়ামী লীগের কোনো প্রকাশনা যদি কারো হাতে পায়, সেটা অপরাধ হয়ে যাবে, আইনে বলে। আমি 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 এটা বলছি না যে আইনে বলেছে, আপনি যেহেতু আমার কাছে আইনি ব্যাখ্যা চেয়েছেন। হ্যাঁ, কিন্তু যেমন পোস্টকার্ড যেমন ধরেন গতকালকে একটা বিরাট রকম এরকম মাঝে মাঝে ঘটনাগুলো ঘটছে পোস্টকার্ড দিয়ে, এটি আসলে এটি তো একটা ভয়ঙ্কর জিনিস। এটি হচ্ছে আপনি মনে হয় জামাতের আমিরের একটা বক্তব্য, উনি বলেছেন, উনি একটা কোর্ট এন্ড আনকোট করে বলেছেন যে আমি এটা করেছি, আমি সেটা করেছি। আমি বলতে উনি বুঝে শেখ হাসিনার কথা, যে শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন বলেছে আমি এটা করেছি, আমি সেটা করেছি। একটা মিডিয়া ওনার বিষয়টা নিয়ে আসলে যে উনি বলেছেন নিজে। হ্যাঁ, তার মানে আপনি যখন কাট এই করে বলবেন, আপনি যখন একটা কেটে বলবেন, ভেঙ্গে বলবেন, ধরো আমাদের বেগম জিয়া উনি যখন বক্তব্য দিতেন, উনি ভেঙ্গে ভেঙ্গে কথা বলতেন। উনি বলতেন আপনারা সবাই আমার স্বামী জিয়াউর রহমান কথা শুনেছেন। কারণ আপনি যদি আমাদের স্বামী পর্যন্ত নিয়ে যদি এটা ফটোকার্ড করেন যে উনি সাংবাদিকদের বলছে আপনারা সবাই আমার স্বামী, তাহলে এটা ওনার প্রতি ইনজাস্টিস করা হবে। ওই সময় পোস্টকার্ডের থাকলে এটা হতো, যদি এটা থাকতো তাহলে কিন্তু তখন এটা বলতো এই অতটুকু কেটে যে উনি বলেছেন এটা, অথচ উনি তো ভেঙ্গে ভেঙ্গে কথাটা বলেছেন। এরশাদ সাহেবের আমলে এরশাদ সাহেব একবার বক্তব্য দিচ্ছেন, আপনারা সবাই গরু, আপনারা সবাই ছাগল, এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে, তো সবাই তো কেঁপে গেছে, আমরা গরু, আমরা ছাগল। পরবর্তী উনি বলেছেন ঘরে ঘরে পালন করবেন। এই যে ঘরে ঘরে পালন করবেন, এটা না শুনে আপনি যদি বলেন এই যে এরশাদ সাহেব মানুষকে, কুমিল্লার মানুষকে বা ফেনীর মানুষকে গরু ছাগল বলেছেন, তার মানে তার বিরুদ্ধে কি মব তৈরি হয়ে যাবে। তো সুতরাং আপনাকে বুঝতে হবে। এখন কথা হচ্ছে, দেখেন সংবাদপত্র আছে কোথায় এখন আমাদের? সাংবাদিকতা মানে সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ, মানে আয়না। আপনি আয়না কেন দেখি? কারণ আমি আয়না দেখি আমার মুখের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, কোনো দেখতে খারাপ দেখা যাচ্ছে কিনা। কিন্তু আপনি যদি আয়নাটা যদি ফিল্টারাইজ থাকে, তখন আপনি দেখবেন আপনার মুখে কোনো দাগ আছে কিন্তু আয়নার মধ্যে দেখা যাচ্ছে না। তাহলে এটা কি আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে? এটা আপনার জন্য খারাপ হবে, কারণ আপনি চাচ্ছেন আপনার ভুলটা আইডেন্টিফাই করার জন্য, কিন্তু সেখানে ফিল্টারাইজ করা হয়েছে। সুতরাং সংবাদপত্র যদি ফিল্টারাইজ করে, সাংবাদিকরা, এই যে সাইদ খান ভাই বলল যে সাংবাদিকরা নিজেরা চায় কিনা যে আমরা স্বাধীন, আমরা স্বাধীনভাবে চলতে, আমরা পরাধীন হতে চাই। আপনি দেখেছেন এবারের ইলেকশনের আগে বড় বড় সংবাদপত্রের সম্পাদকরা গিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর, তখন তো উনি প্রধানমন্ত্রী ছিল, ওনার কাছে গিয়ে বলেছেন আমরা আপনাকে চাই। তার মানে কি? মানে উনি বুঝাচ্ছেন, সাংবাদিকরা বুঝাচ্ছেন যে আমরা আপনার কাছে পরাধীন হতে চাই, আমরা আপনাকে চাই মানে কি, আমরা আপনার কাছে পরাধীন। অথচ আপনি যদি সঠিক সাংবাদিক জার্নালিজম করেন, ইউলো জার্নালিজম না করে যদি শিকারী সাংবাদিকতা করেন, তাহলে আপনাকে এস্টাবলিশমেন্টের নিয়ে কথা বলতে হবে, আপনার ভুলগুলো ধরিয়ে দিতে হবে। কিন্তু ভুলগুলোতে দেখেন সবসময় সাংবাদিকদের সাথে সরকার একটা দ্বন্দ্ব তৈরি হয়। কেন তৈরি হয়? কারণ সাংবাদিক আর সরকার সম্পর্ক হচ্ছে দ্বান্দ্বিক সম্পর্ক। কারণ যখন একটা সংবাদপত্র সরকারের যে বিভিন্ন ভুলগুলো, যেমন টিএবি এবার যে রিপোর্টটা দিয়েছে, বিএনপি এতদিন পর্যন্ত এর আগে ক্ষমতা আসার আগে টিএবিকে মনে করতো যে টিএবি হচ্ছে সঠিক রিপোর্ট দেয়, টিএবির পক্ষে কথা বলতো। কিন্তু এবার যখন এবার দিল যে 69টা মব হয়েছে, তখন কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে টিএবি হচ্ছে বিভিন্ন পত্রিকা থেকে কেটে নিউজ দিয়েছে। তার মানে কি? এস্টাবলিশমেন্টের পক্ষে আপনি যখন বিপক্ষে কথা বলবেন, আপনি যখন সত্যের পক্ষে কথা বলবেন, তখনই এটা এই যে সরকারের কাছে আপনি কি হয়ে যাবেন, চোখের বালি হবে। এবং সাথে সাথে দেখেন সংবাদপত্র আরেকটা চ্যালেঞ্জ, আপনি দেখেন বড় বড় বাংলাদেশের যত বড় বড় কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব মিডিয়া আছে। তারা কেন মিডিয়া আছে? এখন মিডিয়াগুলো যখন থাকে, তখন আপনি যখন এই যে বড় বড় কোম্পানির কোনো স্ক্যান্ডেল যদি আপনার সামনে আসে, সাংবাদিকরা চাইলেও, কারণ তাদের হচ্ছে একটা সংবাদপত্র এমনি চলতে পারে না, তাদের অ্যাড প্রয়োজন হয়, তাদের হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে অ্যাডের প্রয়োজন হয়। তো সুতরাং উনি যখন তাদের বিপক্ষে কথা বলতে চাইলেও পারে না। কেন পারে না? কারণ তার পত্রিকা, তার মাধ্যমটা চলতে হবে।
চলতে হবে। তো সুতরাং এই বিষয়গুলোর কারণে সাংবাদিকরা চাইলেও আমাদের সমাজে মনে হচ্ছে যেন মানে এই স্বাধীন হতে পারে না, পরাধীন থেকে যায়। আপনার কথা থেকে কয়েকটা জিনিস আসলো, আমরা সেইটা নিয়ে একটু সাইদ খানের কাছে যাব, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিব। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। আমরা ফিরবো এই আলোচনা নিয়ে আবারও, আমাদের সাথে থাকুন। ফিরে এলাম আবার চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল যে আসলে সীমানা, যে কথাটা সাইদ ভাই প্রথমেই বলেছেন, আমি ওইটা আরেকটু ইলাবোরেট করতে বলবো সাইদ ভাই, যে সীমাটা কত বড়। কারণ আমরা দেখলাম যে কখনো কখনো খুব পেশাজীবী, অন্যান্য পেশাজীবী মানুষরা অসম্মানিত বোধ করছেন এবং সংক্ষুব্ধ হচ্ছেন। বিশেষ করে ভিডিও ব্লগিং সাংবাদিকতায় আপনি কতদূর পর্যন্ত যাবেন বা কিভাবে বলবেন, এই ব্যাপারগুলো আসলে চিন্তার বিষয় কিনা? জি, আসলে মান্নু ভাই, ভিডিও ব্লগিং কিন্তু জার্নালিজম না, এটা আলোচনা, এটা আলোচনাও না, এটা হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে, এটা নামই তো ব্লগিং, এটা জার্নালিজম না। আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, এটা জার্নালিজম না। কিন্তু এর ইম্প্যাক্ট না, ইম্প্যাক্ট অনেক। সেটা আমি তো বললাম যে একজন সাংবাদিক, আমি আবারও বললাম যে অফ এয়ারে বলছিলাম আপনাকে যে সাংবাদিকতা কিন্তু শুধু চাকরি না, এটা দায়িত্ব। সবাই সাংবাদিকতা করে না। দেখুন, সাংবাদিকতা কি, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যেকের কাছে কিছু না কিছু তথ্য আছে, প্রত্যেকের কাছে। আপনি আজকে রাতে বাসায় যাবেন, ভাবি ডাইনিং টেবিলে আপনাকে কিছু তথ্য শেয়ার করবে, আপনার বাচ্চা আপনাকে কিছু তথ্য শেয়ার করবে, আপনার বাসার কাজের বুয়াও কিছু তথ্য শেয়ার করবে। এই যে ইনফরমেশন এক্সচেঞ্জ হলো, এটা কি জার্নালিজম? এটা জার্নালিজম না। তথ্য সবার কাছে আছে, কিন্তু তথ্য পরিবেশন করবে শুধুমাত্র সাংবাদিক, জাতির উদ্দেশ্যে। দেখুন, এটা কি আপনি আইন করে কি এরকম? অবশ্যই আইন আছে, অবশ্যই না, আইন করে নিয়ন্ত্রণ না, নিয়ন্ত্রণ করা, আমি নিয়ন্ত্রণের কথা বলছি না। আপনি নীতিমালা মেনে চলতে হবে। আপনি ধরুন রাস্তায় হাঁটবেন, আপনি কি রাস্তার মাঝখান থেকে হাঁটতে পারবেন? রাস্তায় হাঁটার স্বাধীনতা আপনার আছে। যেমন ধরেন সবার কাছে যে এই যে মোজো সাংবাদিকতা, এটা সাংবাদিকতা না, খুব অ্যাকসেপ্টেড হয়ে উঠছে না, অ্যাকসেপ্টেড হয়ে উঠছে না। একটা জিনিস কি, শুনুন, দুর্গন্ধ ছড়ায় বেশি, দুর্গন্ধ ছড়ায় বেশি। ওই যে বললাম না যে এডিটোরিয়াল জাজমেন্টের যে সেন্স, হ্যাঁ, সেন্স অফ এডিটোরিয়াল জাজমেন্ট। আমি একটা মোবাইল দিয়ে দিলাম, একটা ক্যামেরা দিয়ে দিলাম একজনের হাতে, হুট করে ধরলো, মার্কেটের মধ্যে শপিং চলছে, সেখানে নারী পুরুষ বিভিন্ন জনের, দেখা গেল এক দম্পতি জামা কিনতে গিয়ে ঝগড়া বাঁধিয়ে ফেললো ঈদের শপিং করতে গিয়ে। ইজ দিস জার্নালিজম? এটা নিউজ? এটা নিউজ না, হতেই পারে, এটার কোনো নিউজ ভ্যালু নাই, এটা ভাইরাল হবে, এটা মানুষ দেখে মজা পাবে। মজা পাওয়া কিন্তু সাংবাদিকতার উদ্দেশ্য না, সাংবাদিকদের উদ্দেশ্য না যে কেউ তার খবর পেয়ে, তথ্য পেয়ে মজা পাক। তথ্য পেয়ে মানুষ সমৃদ্ধ হবে, সিদ্ধান্ত নেবে। মানে ইনফরমেশন এন্টারটেইনমেন্ট হতে পারে না। এই ইনফরমেশন এন্টারটেইনমেন্ট হতে পারে, সেটা অন্য হিসেব, কিন্তু এটা ইনফরমেশন না। এটা তো ইনফরমেশন না, এটা পার্সোনাল ডাটা আপনি আউট করলেন কেন? একজন সাংবাদিক, আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন কি ধরনের ভাষা ভঙ্গি ব্যবহার করবে, কি সেন্স অফ হিউমার অবশ্যই থাকতে হবে। একজন রাস্তার একজন সাধারণ মানুষ হুটহাট করে একটা কথা বলতেই পারে, কিন্তু আমি আবারও বলছি, সাংবাদিকতা কিন্তু শুধু চাকরি না, এটা দায়িত্ব। আপনি যে শব্দটি বললেন বা যে শব্দটি লিখলেন, এই শব্দটির দায় এবং দায়িত্ব পুরোটা আপনার নিতে হবে। যদি নিতে না পারেন, এটা অবশ্যই আইনের আশ্রয় নিতে পারে না। কাউকে যদি ছোটখাটো করে, আমার কোনো বক্তব্য ধরুন আপনাকে আহত করলো, আপনাকে আহত করতে পারে না, ওই আইন আমাদের এখানে চলছে না। টর্ট আইন নামের একটা আইন আছে। আমার বক্তব্যে যদি আপনি আহত হন, আপনি অবশ্যই আদালতের দ্বারস্থ হতে পারেন। আমার আচরণে যদি আপনি আহত হন, আমার রাস্তায় হেঁটে যাওয়ায় যদি আপনি আহত হন, আমার কাশির শব্দেও যদি আপনি কোনোভাবে হ্যাম্পার্ড হন বা বিরক্ত হন, ইরিটেড হন, আপনি অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। সে আইন আমাদের এখানে নেই, কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। দেখুন, ইদানিং, আর একটু সময় নিচ্ছি, সরি, আপনার সময় থেকে একটু ভাগ বসাচ্ছি। আমাদের এই জায়গায় 24 পরবর্তী বাংলাদেশ এবং 24 পূর্ববর্তী বাংলাদেশ, এই দুইটা সময় কিন্তু সাংবাদিকতা ছিল, এখনও আছে, এবং দুইটা সময়ের সাংবাদিকতার ধারা কিন্তু দুইটা। দেখুন, 24 পূর্ববর্তী সাংবাদিকতা কিন্তু 24কে অপরিহার্য করে ফেলেছে, রক্তাক্ত একটি বাংলাদেশ উপহার দিয়েছে ওই সাংবাদিকতা। 24 পরবর্তী সাংবাদিকতা কিন্তু রক্তের দায় শোধ করবার সাংবাদিকতা। রক্তের দায় জাতিকে বুঝিয়ে দিতে হবে, এই রক্ত কেন ঝরলো, সেটার দায় আদায় করে নিতে হবে, হিস্সা আদায় করে নিতে হবে এই স্টেটের কাছ থেকে, এই রাষ্ট্রের কাছ থেকে। সুতরাং 24-এর আগের সাংবাদিকতার সাথে 24-এর পরের সাংবাদিকতা যারা মিলিয়ে ফেলেন, তুলনা করতে চান, তারা হয় বোঝেন না, না হয় তাদের ইন্টেনশন, আর যাই হোক, ভালো না, তারা ফ্যাসিজমকে প্রাসঙ্গিক করে ফেলতে চায়। 24 পরবর্তী বাংলাদেশে এখন পার্লামেন্টে যারা
ক্ষমতাসীন দল এবং যারা অপোজিশনে আছেন সব কিন্তু মজলুম। এদের মধ্যে কেউ কেউ কিন্তু কন্ডেম সেল থেকে ফিরেছেন, এদের মধ্যে কেউ কেউ কিন্তু গুম ফেরত হয়েছেন, তারা বিরোধী দলেও আছেন, ক্ষমতাসীন দলেও আছেন। সুতরাং এই মজলুম জনগোষ্ঠীর মধ্যে একটা বিভেদ বা বিভ্রান্ত সৃষ্টি করবার জন্য দুইটি পক্ষ কিন্তু উঠে পড়ে লেগে আছে। একটি হচ্ছে পতিত ফ্যাসিস্ট, আরেকটি হচ্ছে বিদেশি চক্রান্ত। এই দুইটিকে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলে 24 ঘটেছে তো অনেক বছর পর, 90-এর পরে 24 আসতে অনেক সময় নিয়েছে, কিন্তু এবার কিন্তু তার চেয়েও দ্রুত সময়ের মধ্যে চলে আসবে। সুতরাং এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড, এই থিওরিতে যদি কোনো পলিটিক্যাল পার্টি যেতে চান, তিনি নিজেই তার মৃত্যু ডেকে নিয়ে আসতেছেন, তিনি নিজেই আবার রক্তাক্ত। এটা মনে হয় সাইদ খান আরেকটা বড় আলোচনার দিকে চলে যাবে, কারণ হচ্ছে 24 আসলে এনিমি মানে ফ্রেন্ড হয়ে উঠেছিলেন কিনা সেইটা আসলে এখন পর্যন্ত বিশ্লেষণ করা হয়নি। না, 24 কিন্তু মানুষকে মানে সব টোটাল বাংলাদেশের মানুষকে দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছে। এটা একটা বড় আলাপ, ওইখানে আমরা একটু পরে যাই। কিন্তু তার আগে হচ্ছে আমি একটু ব্যারিস্টার সাহেবের কাছে আসতে চাই, কারণ ব্যারিস্টার সাহেব হচ্ছে একটা কথা বলেছেন যে যিনি ফেসিস দলের যদি কর্মীও হন তিনি কোনো নির্বাচন করতে পারবেন না। কিন্তু যেমন ধরেন আমরা মানে অনতিবিলম্বে জেনে ফেলেছি বা এটা সরকার অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মী তারা মানে অংশগ্রহণ ব্যক্তি পর্যায়ে মানে অংশগ্রহণে বাধা নেই। না, আওয়ামী লীগ বলেনি, বলছে যে বাংলাদেশের যে কোনো নাগরিক, যেহেতু রাজনৈতিকভাবে দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না, যে কোনো নাগরিক যদি এইটা আমি একটু বেশি জিজ্ঞেস করতে চাই যে বারেট ল নির্বাচনের সময় আপনারা করতে দেননি, কিন্তু সেটাও কিন্তু দলগতভাবে মনে হয় নির্বাচন ছিল না, এটাও ব্যক্তি পর্যায়ে নির্বাচন, ব্যক্তিগতভাবে তারা তো কেউ কন্ডেম না, কিন্তু আপনারা নির্বাচন করতে দেননি। তাহলে এখন স্থানীয় সরকার ধরেন আমি তো আওয়ামী লীগ থেকে করবো না, কিন্তু আমি আওয়ামী লীগ করতাম, তাহলে সরকার কিন্তু তার জন্য একটা স্পেস তৈরি করছে, কিন্তু বারেট ল লোকরা আপনারা সেটা করেননি। না দেখেন, এই বিভিন্ন বারে যে ইলেকশনগুলো হয়েছে, বার সমিতির যে ইলেকশনগুলো হয়েছে, সেখানে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনার ন্যায় বিচার নিশ্চিত করবেন কিভাবে? ধরেন আমাদের সমাজে বলা হয় এই হিটলার 60,000 ইহুদি মেরেছে, তাকে যে দুনিয়ার কোনো বিচারে যদি বিচার করা হয় ফাঁসি কয়বার দিতে পারবেন? একবার দিতে পারবেন। কিন্তু তাহলে কি এই 60,000 মানুষের কি বিচার হবে? হবে না তো। 59,000 কি বলে 99,999 তো হচ্ছে তার বিচার হলো না। তার মানে আপনি একজনের বিচার করতে পারলেন তাকে ফাঁসি দিয়ে। সেটার জন্য আপনাকে কি করতে হবে? পরকালের চিন্তা করতে হবে যে সেখানে তার শাস্তি নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ 17-18 বছর আমার প্রত্যেকের, আমি সহ ইনক্লুডিং মি, আমাদের এই ভোট দেওয়ার স্বাধীনতাকে নিয়ে গিয়েছে। ঢাকা বারে আমরা ইলেকশন ভোট দিতে পারি নাই, সুপ্রিম কোর্ট বারে আমরা ভোট দিতে পারি নাই। হ্যাঁ, আপনি দেখেছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল উনি ভোটে দাঁড়িয়েছেন সেক্রেটারির পদে, সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের সাধারণ সম্পাদক পদে, ওনাকে আগের দিনে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। তার মানে আপনি যখন আপনাকে 17-18 বছর পর্যন্ত আপনাকে এই যারা করেছে তারা তো এদেরকে সমর্থন দিয়েছে বা সহযোগী বাদী হয়ে মামলা করেছে। তো সুতরাং বলা হয় তাকে আওয়ামী লীগ যেহেতু 3 বার মানুষকে ভোট দেওয়ার অধিকার থেকে বর্জন করেছে, আওয়ামী লীগকে শাস্তি স্বরূপ ন্যূনতম হলেও 3 বার তাদেরকে এই ভোট মানে ইলেকশন করার ক্ষমতাটা তাদের থেকে নেওয়া উচিত। এটা অনেকে বলেন জাস্টিস এনশিওর করার জন্য। কি মনে হয়? না, জাস্টিস এনশিওর করার জন্য। কারণ আমি তো আপনাকে বলেছি যে তাকে 60,000 বার তো আপনি করতে পারবেন না, কিন্তু 3 বার। এখন কথা হচ্ছে আপনি যদি আপনি শাস্তির আওতা না আসে তাহলে হবে কি? তাহলে নতুন করে আবার ফ্যাসিজম তৈরি হবে, বলবে যে আওয়ামী লীগের কি হয়েছে, মানে আওয়ামী লীগের তো কিছুই হয় না, 1200-1400 মানুষকে মারার পর তো আওয়ামী লীগের কিছু হয় না। আওয়ামী লীগের যদি কিছু হয় না, সুতরাং আমরাও আবার ফ্যাসিস্ট হবো, আমাদের তো কিছু হবে না। আপনাকে তো এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। এটাকে বলে মানে এক্সাম্পলারি পানিশমেন্ট বলে, দৃষ্টান্তমূলক শাস্তি। বুঝছেন কিনা? এখন কথা হচ্ছে দেখেন, আমি আপনাকে বলি, ব্যক্তিগত মতামত নাকি কোন দলগত মতামত? বা দলগত ব্যক্তি না, আমি ব্যক্তি হিসেবে, আমি লেম্যান হিসেবে চিন্তা করি। কারণ আপনাকে একটা ইনফরমেশন আমি আপনাকে বলি, আমি একটা সাধারণ মানুষ হিসেবে গতকালকে জামাতের নেতা এখানে উপস্থিত ছিলেন, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। উনি গতকালকে পরিষ্কার বলে গেছেন, আমি তাকে জিজ্ঞেস করছি, 2 বার তিনি রিপিটও করেছেন আমার কারণে, আমি বলেছেন, উনি বলেছেন যে সে মনে করে যে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতি করতে দেয়া এবং নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত এবং এইটা হওয়া জরুরি। এবং উনি বলেছেন যে জামাত ইসলামী অনেক আগেই মাফ করে দিয়েছে এবং উনিও মনে করে যে নির্বাচনে আসা জরুরি।
কিন্তু কিন্তু আপনি দেখেন যে আপনার কথা অনুযায়ী কিন্তু ওই কথাটা ওনার কথাটাকে আপনি তাহলে কিভাবে বিশ্লেষণ না, না, করেন? এটা এখন আমি কোটের আনকোট করে আসলে আমি যদি বাক্যটা শুনতাম, আমি প্রথম কথা হচ্ছে ও, এটা এটা আমরা ওনার ঠিক গতকালকে ওনার ব্যক্তিগত মতামত, উনি দিতে পারে। ওনার যদি এটা দলীয় বক্তব্য আমি মনে করি না। আর আমি নিজে মনে করি আপনি যখন যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় না নিয়ে আসবেন, না, তাহলে দল তো মাফ করে নতুন দিয়েছে। করে অপরাধীরা, তবে আওয়ামী লীগের যারা কোনো অপরাধে জড়িত আপনি না, কি করে বলেন দলীয়গত না? আপনি কি দলের লোক? না না, ওনাদের? আমি ওইটা বলি। আমি আপনাকে বলেছি যে বক্তব্যটা, এই বক্তব্যটা ওনার ব্যক্তিগত বক্তব্য হতে পারে, কারণ আমরা না, কিন্তু আমি এটা জিজ্ঞেস করেছি যে এটা কি আপনার ব্যক্তিগত না দলীয়? না, উনি তো প্রথম একটা দলের ব্যক্তিগত মুখপাত্র বলেছেন এবং নয়। তারপরে উনি বলেছেন একটা না, দলের দল তাই মুখপাত্র, মনে উনি করে। তো একটা দলের মুখপাত্র নয়। ওনার বক্তব্যকে আপনি বহু ধরনের বক্তব্য আমরা শুনি না। আমরা তো অনেক এমপি মন্ত্রীর বক্তব্য শুনেছি যে আমরা এটা করলে অনেক কিছু হয়ে যাবে, অনেক বক্তব্য তো আমরা শুনেছি। একটা ব্যক্তির বক্তব্য তো একটা দলের বক্তব্য নাও হতে পারে, কারণ দলের যদি মুখপাত্র হয়, আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় একটা মুখপাত্র থাকে। মুখপাত্রটা হচ্ছে দলের এই মূল বক্তব্যটা উনি উপস্থাপন করে। কিন্তু একটা ব্যক্তি যখন বিভিন্নভাবে বক্তব্য দিতে পারে, উনি হয়তো কোনো একটা সেন্সে বলেছে, হয়তো ওনার এলাকার সেন্সে উনি বলেছেন, কিন্তু আমি মনে করি, আপনি তো আমাকে জিজ্ঞেস করেছেন, আমি মনে করি আপনি অপরাধীকে যদি শাস্তি না দেন, তাহলে অন্য অপরাধীরা এটার কি, এই যেখানে যে আমাদের দর্শন ঘটনাটা ঘটছে, আমাদের এখন দর্শনে আপনি আমাদের আইন যখন করে তো তার নির্বাচন বন্ধ করতে পারছেন না, না। আমি আপনাকে তো জোর করে ধরেন আমি আপনাকে নির্বাচন যে করতে একটু আগে দেননি। সন্ত্রাস বিরোধী আইনের কথা বললাম, যে প্রচার প্রসারের ক্ষেত্রে আইনে বাধ্যবাধকতা আছে। আমাদের সন্ত্রাস বিরোধী আইনে কি বলা আছে দেখেন, বলা আছে যে প্রচার ও প্রকাশনার নিষেধাজ্ঞা, নিষিদ্ধ সংগঠন বা তার পক্ষে যে কোনো অনলাইন, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার বক্তব্য, প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করা নিষেধ। যদি এটা করে তাহলে 2 বছরের শাস্তি, এবং কি আর কি শাস্তি হতে পারে, যে সংবাদপত্র করবে সেই সংবাদপত্র বাতিল হবে বা সম্পত্তি বাজেয়াপ্ত, তাদের এটা বাজেয়াপ্ত করা হবে। মানে সংবাদপত্র না, কিন্তু এরা তো আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ দলের নামে তো নির্বাচন করছে না। তার মানে এখানে যদি ব্যক্তি অপরাধী হয়, আমার কথা হচ্ছে আপনি যেন একটা মানুষের আদর্শ থাকতে পারে। অনেক আওয়ামী লীগ আছে যারা পছন্দ করতো আওয়ামী লীগকে, কিন্তু আওয়ামী লীগের কোনো অপরাধের সাথে তারা জড়িত ছিল না, তাদের একরকম। কিন্তু যারা অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে তো আপনি শাস্তির আওতা নিয়ে আসতে হবে। এখন যারা অপরাধের সাথে জড়িত ছিল, যারা পোস্টেড থেকে তো তারা কেসই হয় না, বহু লোককে কন্ডেম করা হয় না, বহু লোক, তাকেও তো আপনি বাইরে রাখছেন না। এটা উদাহরণ তো অনেক। এটা দায়িত্ব তো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকার নিতে হবে কেসের বিষয়ে। হ্যাঁ, তারা তো সেগুলো যারা করেনি। ভিকটিমাইজ হয়েছেন তারা মামলা করেছেন। আমরা এই আলাপে আমরা একটু সাইদ খানের কাছে ফিরবো, কিন্তু সাইদ খান, আপনার কাছে এইটার সাথে আমরা আরেকটা জিনিস যুক্ত করব যে একটা বড় আলোচনা চলছে যে সরকার আওয়ামী লীগের জন্য স্পেস তৈরি করছেন। এটা একটা বড় আলোচনা চারপাশে চলছে। এইটার সাথে যুক্ত করে আমরা সেই আলোচনাটা শুনবো, কিন্তু আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমরা যেখানে ছিলাম সাইদ খান, এই যে সরকারের যে স্পেস তৈরি করে দিচ্ছে কিনা, এটা একটা আলোচনা চলছে চারদিকে আওয়ামী লীগকে। এটি আলোচনা চলছে না, এটি একটি সমালোচনা চলছে। অনেকে এটি সমালোচনা করতে চাচ্ছেন। দেখুন, সরকার এবং বিএনপি এটি কিন্তু এক জিনিস না। সরকার কিন্তু সবার, জামাতেরও সরকার, এনসিপিরও সরকার, যারা যে দলই করুক না কেন, নাগরিকের এই সরকার। সরকার একটা বড় প্ল্যাটফর্ম, সুতরাং এই জায়গা থেকে 18 কোটি মানুষের সরকার তার নাগরিক অধিকার তো নিশ্চিত করতে বাধ্য, ফান্ডামেন্টাল রাইটস নিশ্চিত করতে বাধ্য না। এখন ধরুন এখানে আওয়ামী লীগ কেস পেশ করে দিচ্ছে কিনা, আওয়ামী লীগ তো কার্যক্রম নিষিদ্ধই আছে, কার্যক্রম নিষিদ্ধাজ্ঞা তো প্রত্যাহার করেনি সরকার। এখন বিচার প্রক্রিয়াধীন, স্পেস একটি হচ্ছে, সেই জায়গা যেহেতু সে ঝটিকা মিছিল করছে, আবার মিছিল থেকে গ্রেপ্তারও তো করছে সরকার। নিষিদ্ধ সংগঠনের যারা বাইরে বেরোচ্ছে, সরকার পিছিয়েও যাচ্ছে না, সরকার পিছিয়ে এখন গণগ্রেপ্তার তো করতে পারে না সরকার। ধরুন আমি আওয়ামী লীগ করি, আমি কোনো অপরাধ করছি না, আমি চুপচাপ আছি, আমাকে তো ধরবে না। আমার জন্য তো রাষ্ট্র নিরাপত্তা নিশ্চিত করবে নাগরিক হিসেবে। আমি যখনই কোনো ভায়োলেশন করব, যখনই বিশৃঙ্খলা করব, তখনই রাষ্ট্র তার প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সেই জায়গাটিতে সরকার স্পেস দেওয়ার সুযোগ নেই। সরকার তার নাগরিক অধিকার নিশ্চিত করছে, কারণ এটি নির্বাচিত সরকার, একটি বৈধ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে। সে বাধ্য, ম্যান্ডেট দিয়েছে জনগণ নাগরিক অধিকার নিশ্চিত করবার জন্য, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করবার জন্য। এখন এই জায়গায় স্পেস দিচ্ছে কে দিচ্ছে? এনসিপির নাহিদ ইসলাম যখন প্রেস কনফারেন্স করে বলেন যে আপনারা ছাত্রলীগ করলেও সমস্যা নেই, আওয়ামী লীগ করলেও সমস্যা নেই, আপনারা যে দল করেন না কেন, আমার দল ভারী করার জন্য আমার এখানে দরজা জানালা খুলে রেখেছি, চলে আসুন। এটি কি স্পেস নয়? আবার আমার সহ-আলোচক ব্যারিস্টার
আল মামুন রাসেল উনি একটি ভালো কথা বলেছেন, হ্যাঁ, যে মেজর আখতারুজ্জামান হয়তো ব্যক্তিগতভাবে বলেছেন, কিন্তু মেজর আখতারুজ্জামান তো বানিয়ে বলেননি। জামাত ইসলামীর আমির তো বলেছেন আমরা মাফ করে দিয়েছি, আমরা ফ্যাসিস্ট বলতে চাই না। কি বলবেন তাইলে? ফ্যাসিস্ট বলবেন না, তাকে চুমু খাবেন? চুমু তো খাচ্ছেন আপনি মাঝে মাঝে, এখন কি ফ্যাসিস্টের গালেও চুমু খাচ্ছেন? দেখুন, চুমু খেতে খেতে সাপের মুখে চুমু খাইতে যায়েন না। এই আওয়ামী লীগ কিন্তু আপনাদের নিষিদ্ধ করেছিল, এই আওয়ামী লীগ আপনাদের অনেক নেতাকে ফাঁসি দিয়েছে, এই পার্লামেন্টে আপনাদের দলের অনেকে এমপি নির্বাচিত হয়েছেন যারা কন্ডেম সেল থেকে ফিরেছেন, সেটি কিন্তু এই ফ্যাসিস্ট করেছে। আপনার ফ্যাসিস্ট বলতে লজ্জা কেন? আপনার ছেলেকে জঙ্গি হিসেবে জেলে পাঠায়নি ওই ফ্যাসিস্ট, তাকে ফ্যাসিস্ট বলবেন না, তাকে কি বলবেন? আত্মীয় বানান আপনারা দল ভারী করার জন্য। আপনারা আমরা ইদানিং দেখছি আওয়ামী লীগের অধিকাংশ ঝটিকা মিছিল থেকে তারা একটি লেবাস নিয়েছে। দেখুন, ধর্মের নির্দিষ্ট কোনো পোশাক নেই, কিন্তু আমরা দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলে একটু সম্মান করি, তাদেরকে মনে করি তারা ধর্মপ্রাণ, তাদের প্রতি একটু সহানুভূতিশীল হই, একটু ভালোবাসতে চাই। আওয়ামী লীগের যে চিহ্নিত অপরাধীরা তারা দেখবেন ইদানিং দাড়ি টুপি পরে এক ধরনের মানে ভালো মানুষ রূপে ঘুরে বেড়াচ্ছে, সুযোগ পেলেই ঝটিকা মিছিল করছে। স্পেসটি কে দিচ্ছে? এখন কি আপনি বলছেন যে সরকার গণগ্রেপ্তার চালাবে, যে আওয়ামী লীগের কমিটি ধরে ধরে গ্রেপ্তার করবে? এত বড় কারাগার বাংলাদেশে আছে? পৃথিবীর কোথাও আছে? ধরুন তার মানে আপনি মনে করেন যে আওয়ামী লীগের এখন একটা বড় সমর্থক গোষ্ঠী আছে? আওয়ামী লীগের বড় সমর্থক, শুনুন, আওয়ামী লীগ তো বড় সমর্থক গোষ্ঠী আছে দেখেই তারা 17 বছর দুঃশাসন চালিয়েছে এবং চালাবার মতো শক্তি সামর্থ্য ছিল। প্রশাসনের মধ্যে আছে না এখনো? প্রশাসনের মধ্যে যারা, যেই পুলিশরা জয় বাংলা স্লোগান দিয়েছে ওসির চেয়ারে বসে, যেই মানে ম্যাজিস্ট্রেটরা, যেই জেলা প্রশাসকরা জয় বাংলা স্লোগান দিয়েছে, শেখ মুজিব না হলে নাকি তার বাপের বিয়েই হতো না, এরকম কর্মকর্তাও তো আমরা দেখেছি, তারাও তো আছে। কয়জন পালিয়েছে? মাত্র 19,000 বা 18,000 বা 19,000 পালিয়েছে। 18,000 19,000 ভোটে তো 300 আসনের ভোট চুরি করতে পারেনি শেখ হাসিনা। লোক তো আরো বেশি ছিল, তারা তো এখানেই নানানভাবে মিলিয়ে আছে। কেউ ওই নাহিদ ইসলামের দরজা জানালা থেকে স্পেস ব্যবহার করে ঢুকছে, আবার কেউ ওই যে আমরা আর ফ্যাসিস্ট বলতে চাই না, আমরা আর গালি দেব না, সেই সুযোগটি নিয়ে গালি না দিয়ে তাদের গালে চুমু দিচ্ছে, সেই সুযোগগুলো নিচ্ছে। এখন সরকার, হ্যাঁ অবশ্যই সরকারের দায় রয়েছে। সরকার যদি অপরাধীদেরকে না ধরে, তাদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দেয় বা জনমনে অশান্তি সৃষ্টি করে বা জনগণের শান্তি ভঙ্গ করে, তাদেরকে যদি গ্রেপ্তার না করতো, তাহলে বলতাম যে সরকার স্পেস দিচ্ছে হয়তো তার পাল্লা ভারী করবার জন্য। কিন্তু আমার কাছে ভিন্ন কিছু মনে হয়। এনিমি ইজ মাই ফ্রেন্ড। এখন বিএনপিকে সরকার থেকে ফেলে দিতে হবে, 3 মাস হয়নি। আমরা তো দেখেছি আমাদের কিছু মজলুম বন্ধুরা যারা পালিয়েছিল, যারা জেলখানায় ছিল বছরের পর বছর, যাদের মৃত্যু নিশ্চিত করাই ছিল শেখ হাসিনার মিশন, তারা সরকারকে 3 মাসের মধ্যে ফেলে দেন। আরে কাকে ফেলছেন আপনি? তাকে ফেললে আপনিও তো পড়ে যাচ্ছেন, কারণ আপনারা তো যুথবদ্ধ ছিলেন, গত 17 বছর একসাথে লড়াই করেছেন। হয়তো কেউ ট্রেজারি বেঞ্চে বসেছেন, কেউ অপোজিশনে বসেছেন, তবুও বেঁচে আছেন। কিন্তু সরকারকে ফেলে দিতে গিয়ে যাকে আহ্বান জানাচ্ছেন, সে তো আপনাদের দুই পক্ষের কমন এনিমি। তার তো দিল্লি আছে, আপনাদের দুই পক্ষের তো কারোর দিল্লি নেই রে ভাই। আপনারা কি পালাতে পারবেন? সুতরাং আমি মনে করি এই স্পেস দেয়া, রাজনৈতিক দল ভারী করা, পাল্লা ভারী করা, এই জায়গা থেকে যদি ফিরে আসি আমরা এবং আমাদের রাজনৈতিক দলগুলো, তাহলে পতিত ফ্যাসিস্ট বা পালিয়ে যাওয়া বা পরাজিত শক্তি প্রাসঙ্গিক হবে না। কিন্তু আমাদের এই রাজনৈতিক দলগুলোই তাদেরকে প্রাসঙ্গিক করে ফেলছে। এবং এইখানে সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় দুর্বলতা আছে। হিটলারের পতনের পরে আপনার নিশ্চয়ই মনে আছে, জার্মানিতে হিটলারের পতনের পর সর্বপ্রথম কি করেছিল? 2টি কাজ করেছিল, আর জীবনে কিন্তু নাজিরা ফিরতে পারেনি। সেটি কি? ফ্যাসিবাদী প্রচার যন্ত্র গড়িয়ে দিয়েছিল জার্মানিতে এবং ফ্যাসিবাদী অর্থনীতি ধ্বংস করেছিল। এই 2টিকেই আমরা আশ্রয় প্রশ্রয় দিয়েছি, সেই সুযোগে এরা টিকে গেছে। ধরুন গণমাধ্যমে এখনো তো 70% সেই মুখগুলোই, তারা জাস্ট জামা বদলেছে, নৈতিকতা বদলেছে। আবার সেই অর্থনীতি যাদের বাণিজ্য ছিল, জাস্ট ম্যানেজার চেঞ্জ হয়েছে, মালিক কিন্তু ঠিক আছে, একদমই পরিষ্কার। কিন্তু একটা বিষয় আছে, যে যেমন আপনি যে দিল্লির কথা বললেন যে তাদের দিল্লি আছে, এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, প্রথমে হচ্ছে আল মামুন রাসেলের কাছে, সেটা হচ্ছে যে মানে আমাদের বিরোধী দলও কি দিল্লির সাথে একটু সখ্যতা করতে চায়, যেই কারণে মানে অনেক কিছুতে তারা কথা বলছে না, বাণিজ্য চুক্তি টুক্তি এগুলো, কিন্তু একই সাথে পুশিনের যে বিষয়টা, এটা নিয়েও তারা তেমন কিছু বলছে না। এখানে তো একটা জাতীয়, আমি একটু 30 সেকেন্ড আল মামুন বলতে পারি রাসেল, সরি। সেখানে দেখুন,
ইন্ডিয়া যেটি করছে এটি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য করছে, একেবারে মানে মোটা দাগে। দেখুন পুশিন করছে কাদেরকে, বলছে যে 20 বছর 30 বছর আগে কিছু বাংলাদেশি মানুষ চলে গিয়েছে, তাদেরকে পুশিন করছে। 2 বছর আগে তো 8-10 হাজার মানুষ চলে গেছে, মোটা দাগে একটা শেখ হাসিনা চলে গেছে, তো ওইগুলোকে পুশিন করেন পারলে, এটা নিয়ে তো social media এইগুলোকে পুশিন ব্যাপক করেন। চলছে। সেগুলো না করে যাদেরকে মানে আলা ভোলা কৃষক শ্রমিক এগুলোকে পুশিন করছেন, মানে কি আপনি কি বলতে আওয়ামী লীগকে চাচ্ছেন, প্রাসঙ্গিক করছেন। আওয়ামী লীগের যে নেতাকর্মীরা গিয়েছে তাদেরকে জোর করে তাদেরকে পুশিন করুক, তারা তো অবৈধ, তারা তো মনে করেন ভিসা পাসপোর্ট কিচ্ছু নেই তাদের, ওইগুলোকে পুশিন করুন, ওগুলো তো আমরা ফেরত চাই। পুশিন করেন 18-20 হাজার মেনে নেওয়ার জন্য আমরা রাজি দেখি আছি। আল মামুন রাসেল কি বলেন। দেখেন পুশিনের বিষয়টা আপনি দেখেছেন, শুভেন্দু আসার পরে প্রায় 29 লক্ষ আপনার এতে কি বলে আপনার পশ্চিমবঙ্গ থেকে, এবং এদিকে আসামের হেমন্ত সে হচ্ছে প্রায় 9 লক্ষ, সব বেশিরভাগ কিন্তু মুসলমান, তারা মুসলমানদেরকে পাঠিয়ে দিচ্ছে। দেখেন শুভেন্দু, তারা বলছে যে তাদের বাবা মা বা কেউ তাদের জন্মভূমি বা তাদের জন্মস্থান ছিল বাংলাদেশ। কিন্তু আপনি এই শুভেন্দু বাবু যে শুভেন্দুর মাও তো বরিশালের, আপনি যদি পুশিন করতে পারেন শুভেন্দুরে পাঠাই দেন, শুভেন্দুরে পাঠান, আপনি শুভেন্দুরে পাঠান, হাসিনারে পাঠান। কিন্তু আমার কথা হচ্ছে দেখুন এটা কিন্তু এখন একটা জাতীয় সংকটের দিকে যাচ্ছে, কারণ নো ম্যানস ল্যান্ডে অনেকগুলো মানুষ, বিশেষ করে শিশু এবং নারীরা খুবই বিপদের মধ্যে আছে। ধরেন যাদের পাঠাচ্ছে, যাদের ঠেলছে বা আমরা যাদেরকে ঢুকতে দিচ্ছি না, এমনকি গ্রামের মানুষও নেমে গেছে, মানে আমাদের বর্ডার পাহারা দেয়, এরকম একটা সিচুয়েশন। মানবতার বিরুদ্ধে এক ধরনের মানবতার অপমান হচ্ছে, এমন একটা কাজও হয়ে যাচ্ছে। এরকম সময় আমাদের সংসদে বা আমাদের বিরোধী দল এখানে তো আমাদের একটা ঐক্যমতের দরকার, পরামর্শ দরকার, সবাই মিলে এটাকে কি করে সেটেল ডাউন করা যায় সেটা নিয়ে ভাবার কথা। কিন্তু আমরা এই আলাপের ক্ষেত্রে ধরেন বিরোধী দলের কোনো ভূমিকাই দেখছি না। না ভূমিকা দেখছি না নাকি আমরা ভূমিকা দেখার চেষ্টা করছি না, সেটা একটা বিষয়। ভূমিকা দেখছি না বলতে প্রথম প্রতিবাদ জামাতের সেক্রেটারি জেনারেল প্রথম প্রতিবাদ একবার বিজ্ঞপ্তি আকারে ওনার প্রতিবাদ জানিয়েছে পুশিনের বিষয়ে, একবারে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। এবং কি আপনি যখন বর্ডারগুলোতে দেখেন, বর্ডার বলা হয় যে বর্ডার দিয়েগুলো আসছে, বেশিরভাগ বর্ডারে প্রায় 32টা আসনের মধ্যে 28টা আসনই জামাতের। এবং কি মানুষজন আমাদের বিজেপির সাথে একসাথে হয়ে যেভাবে প্রতিরোধ করছেন, আপনি চিন্তা করে দেখেন, এই সবগুলো আসন কিন্তু জামাতের আসন, জামাতের আসন। আপনি দেখেন, তার মানে আপনি বিরোধী দল হিসেবে কি করতে পারবেন? সরকারের এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে? এই যে একটা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে তারা, আপনার যে আন্তর্জাতিক একটা আইন আছে, আপনি হয়তো ভারত বলে যে আমরা 1951 সালে যে রিফিউজি অ্যাক্ট আছে সেটা আমরা সিগনেটরি না, আমরা সাইন করি নাই। কিন্তু আপনি যদি সেটা করেন নাই, কিন্তু আপনি ইউনাইটেড হিউম্যান রাইটস, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস যেটা আছে সেটা তো আপনি সিগনেটরি। সেখানে 9 এবং 13 ধারায় আর্টিকেলে বলা আছে যে কেউ যদি আনডকুমেন্টেড যদি আপনার দেশে যায়, আপনি তাকে জোরপূর্বক আপনি কোথাও তাকে পুশব্যাক করতে পারবেন না, আপনাকে আইনি প্রক্রিয়া যেতে হবে। এটা আন্তর্জাতিক আইন। তাহলে আন্তর্জাতিক আইন যদি ভায়োলেশন করে, তাহলে আমাদের সরকারের এখানে দায়িত্ব হচ্ছে এই যে এখানে যে এরা তো মানুষ, যারা খাওয়া পাচ্ছে না এরা তো মানুষ, এদেরকে যে একটা অমানবিক কাজ হচ্ছে, তাহলে আন্তর্জাতিক যারা মানবাধিকার কর্মী আছে তাদেরকে বর্ডারে নেওয়া উচিত। যে আপনারা দেখেন এই যে এই মানুষগুলো জিরোল্যান্ডে যেভাবে পড়ে আছে অমানবিকভাবে, আন্তর্জাতিক এর লক্ষ্য করছে। আপনি জানেন আইসিজে আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা এটার মধ্যে ব্যক্তি কখনো মামলা করতে পারে, রাষ্ট্র মামলা করতে হয়। তাহলে এখানে যে আন্তর্জাতিক আইনের না, এখন এগুলো তো দেয়া হচ্ছে, এবং কি সরকারকে উদ্যোগটা নিতে হবে, সরকারকে নার্ভটা দেখাইতে হবে। আমরা বলেছি তো, এই ভারতের এগেনস্টে একমাত্র জিয়াউর রহমান সাহেব ছাড়া এই পরবর্তী কোন লিডারকে আমরা শক্তভাবে সেভাবে অবস্থান নিতে দেখি নাই। বর্তমান জিয়াউর রহমান সাহেবের ছেলে ক্ষমতায় আছে, ওনাকে সে নার্ভটা দেখাইতে হবে, আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করতে হবে, রাষ্ট্র হিসেবে মামলা করতে হবে, তারা যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। আমরা একটা ছোট্ট বিরতি নেই, বিরতির পর আমরা এই আলোচনায় ফিরবো। এর সাথে আমরা যুক্ত করব আমাদের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর, সেইখানেও আসলে এর কোনো সমাধান আসবে কি না সেই ব্যাপারগুলো আমরা আলোচনায় যুক্ত করব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমরা যে আলোচনায় ছিলাম তা হচ্ছে পুশিন, এবং এই পুশিনকে আমরা কি করে সামলাবো একাট্টা হয়ে, রাষ্ট্রের পক্ষ হয়ে। এখন কথা হচ্ছে যে সেইখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রীও এখন রাশিয়া সফর করেছেন, এবং একটি খুবই ভালো সফর হয়েছে এবং আলোচনাও হয়েছে বলে মনে হচ্ছে। এগুলো সব কিছু মিলিয়ে আল মামুন রাসেল, আপনার কি মনে হচ্ছে যে আমাদের এই সমস্যার কি সমাধান হবে? কারণ আমাদের সম্পর্ক তো
প্রতিবেশীর সাথে ভালো না, ভারতের সাথে। চীনের সাথেও খুব বেশি উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে না, রাশিয়ার সাথেও হচ্ছে না, আর ইরানে আমাদের অয়েল ট্যাঙ্কার এখনো পর্যন্ত বসে আছে। দেখেন, আমাদের এই সরকারের, আমি এর আগেও বলেছিলাম, আমাদের একটা ব্যর্থতা হয়েছে সরকারের। আমরা যখন সরকারের ইস্তেহার দেখেছি বা ওনাদের 31 দফা, যে কারোর সাথে শত্রু না, সবার সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক, নিজের ন্যায্যতার ভিত্তিতে। কিন্তু যখন ইরান আমেরিকা যুদ্ধটা শুরু হলো, ইসরায়েল ইরান আমেরিকা যুদ্ধটা শুরু হলো, তখন কিন্তু স্মুথলি অনেক দেশের তেলের যে পানি, যে তেলের যে এটা কিন্তু যেতে পারে না। বাংলাদেশের জন্য কিন্তু সহজ ছিল, বাংলাদেশ কিন্তু যাওয়ার সুযোগ করে দিয়েছিল। তার মানে ইরান বাংলাদেশকে বন্ধুভাবে অ্যাড্রেস করেছিল। কিন্তু আমরা একটা পররাষ্ট্রনীতিগত একটা ভুল করেছি। সেই ভুলটা করেছি আমরা আমাদের পররাষ্ট্র থেকে এই প্রতিবাদ যেটা আমরা জানিয়েছি, সেটি হচ্ছে যে ইরান যে বিভিন্ন ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে, এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু ইরানের উপর যে আমেরিকান যে আগ্রাসন, সেটা নিয়ে আমরা কোনো প্রতিবাদ করিনি। পরবর্তীতে কিন্তু মজার ব্যাপার, সরকারও করেনি, বিরোধী দল করেনি, কেউ করেনি। এই নাটা করার কারণে কি হয়েছে? নাটা করার কারণে পরবর্তীতে আমাদের তেল একে আটকে দেওয়া হয়েছে। তার মানে আমরা এখানে একটা বড় ধরনের ধাক্কা খেয়েছি। এই যে সম্পর্কটা অবনতি আটকে দেয় না, কিন্তু ওখানে ট্যাঙ্কারটা বসে আছে দীর্ঘদিন ধরে। এখন খুব নাজুক অবস্থায়। এই যে এই সম্পর্কটা কেন হয়েছে? এটা আমরা অতি আমেরিকার সুলভ ভালোবাসা, আমেরিকার প্রতি ভালোবাসা বা বাসুরের এইটা নেওয়া ঠিক হবে না, তার এগেনস্টে দাঁড়াও ঠিক হবে না, এই যে এটার কারণে আমাদের একটা বড় ধাক্কা খেয়েছি। কিন্তু এখন পররাষ্ট্রমন্ত্রী পারবেন রাশিয়ার সাথে গিয়েও? এখন উনি ওনার সবচেয়ে সুযোগ বেশি, কারণ উনি এক হচ্ছে উনি জাতিসংঘের হয়েছেন সাধারণ অধিবেশনের। জাতিসংঘ কি কোনো কার্যকরী সংস্থা? কার্যকর না হলে ওনার একটা পাওয়ার আছে, এটা পাওয়ার আছে, এটা একটা সুযোগ। আরেকটা হচ্ছে উনি যেহেতু এর আগে কিন্তু বিএনপি পক্ষ থেকে বলা হয়েছিল ওনার বিরুদ্ধে যে উনি ভিন্ন দেশের নাগরিক, তার মানে আমেরিকার নাগরিককে অ্যাড্রেস করা হয়েছে, তিনি আমাদের স্বার্থ কিভাবে রক্ষা করবেন। তার মানে ওনার সাথে আমেরিকার একটা সম্পর্ক আছে, আমরা তো জানি। আমরা হুট করে তো ওনাকে এই পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়। তার মানে আপনার সাথে যদি কারো দেশের একটা সম্পর্ক থাকে, তার মানে আপনি চাইলে অনেক কিছু আপনার জন্য সহজ হবে। উনি যে রাশিয়া সফরে গিয়েছেন, এর আগে 19 সালে মনে হয় সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন মেবি রাশিয়া সফরে গিয়েছেন। তো সুতরাং এখন উনি গিয়ে এই যে ইরানের সাথে আমাদের যে সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে, ইরানের সাথে হওয়া মানে তো রাশিয়ার সাথে হওয়া, হ্যাঁ, তো এই সম্পর্কটা একটু দূরত্বটা কমাতে পারে। এবং কি আমাদের যে এইগুলো আছে, আমরা ভারতের সাথে সম্পর্ক ভালো হচ্ছে না, ভারতের সাথে এমনকি আমাদের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়েও কোনো দিক নির্দেশনা নাই। ভারতের সাথে সম্পর্কটা একটু যখন এই পদ্মা ব্যারেজ দিয়ে এটা আসছে, তখন এটা কিন্তু মানে ভারতের সাথে সম্পর্ক একটা চ্যালেঞ্জিং পর্যায়ে দাঁড়িয়েছে। আমি মনে করি প্রধানমন্ত্রী একটা সাহসী সিদ্ধান্ত, দেখি আমরা একটু সাইদ ভাইয়ের কাছে যাই। তাহলে সাইদ খান, আপনার কি এটা নিয়ে কোনো মতামত আছে কিনা, বা এই রাশিয়া সফর এবং এটা দিয়ে আসলে কোনো কিছু আমরা পাবো? দেখুন, আমি সেই বিষয়ের আগে একটু আলোচনা করতে চাই। দেখুন, একমুখী বিশ্ব ব্যবস্থা থেকে কিন্তু বিশ্ব সরে যাচ্ছে, আমরা সেটা বুঝতে পারছি কিনা সেটা ইম্পর্টেন্ট। শোনেন, পররাষ্ট্র নীতি বলেন আর যাই বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ মন্ত্রণালয়। একে সব বুঝতে হয়, সবটা বুঝতে হয়। কূটনীতি অনেক টাফ জিনিস, হ্যাঁ, মানে কি বলে এটাকে, শ্যামও রাখতে হবে, কুলও রাখতে হবে, দুটোই রাখতে হবে, এটার নাম কূটনীতি। এবং আমাদের সেই জায়গায় পারছে কিনা আমি মূল্যায়ন করব না, কারণ মাত্র তো 3 মাস, আরও একটু সময় দিতে হবে। তো আমাদের আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে বিশ্ব একমুখী রাষ্ট্র থেকে, একমুখী বিশ্ব থেকে সরে যাচ্ছে। আপনি দেখুন, আটলান্টিকের এই পারে কিন্তু সুপার পাওয়ার জন্ম নিচ্ছে, সুপার পাওয়ার। ইরান এবং আমেরিকা কিন্তু একটা MOU হবে, একটা MOU কিন্তু হবে। সেটি আমরা ট্রাম্পের আলোচনায় বা ট্রাম্পের কথাবার্তায় কিন্তু আমরা বুঝতেই পারছি। এবং ইরান কিন্তু তাদের 4টি শর্ত রেখেই যে কোনো চুক্তিতে যাবে। কি? হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, তার পারমাণবিক কর্মসূচি, তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি, এবং তার যে স্যাংশন রয়েছে এগুলো ক্ষতিপূরণ। এই 4টি শর্ত না মানলে কিন্তু ইরানের সাথে আমেরিকার চুক্তি হবে না। এবং আমেরিকা ইরানের সাথে চুক্তি করবেই। নেতানিয়াহু এবং ট্রাম্পের সাথে আলোচনায় বা বৈঠকে এ বিষয়টি কিছুটা কিন্তু অনুমান করা গেছে। সেই জায়গা থেকে আমাদের কিন্তু নেক্সট সুপার পাওয়ার এশিয়ায় চলে আসছে, অর্থনৈতিক সুপার পাওয়ার চীন। নেক্সট বিশ্ব পেট্রো ডলার কিন্তু ভেঙে যাচ্ছে। আপনি দেখেন, এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার। না, পুশিনের ঘটনাটা তো খুব এখন আমাদেরকে পুশিন কষ্ট এখানে দিচ্ছে। এটা পুশিন হচ্ছে একটা থার্ড ক্লাস ইস্যু, এটা কোনো ইস্যুই না। এটা হচ্ছে শুভেন্দুর একটা সাম্প্রদায়িক ইস্যু ক্রিয়েট করতে চায়
ভাই একটা ভালো কথা বলছে, আমাদের সীমান্তবর্তী আসনগুলো হচ্ছে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল জামাতের, অধিকাংশ আসন তাদের। ওই পারে হচ্ছে একটা হিন্দুত্ববাদী সরকার ক্ষমতা এসছে, এই পারে হচ্ছে একটা মুসলিম সেন্টিমেন্টের উত্থান দেখছে তারা। তো কারণ হচ্ছে যে এখানে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর একটা কৌশল, এটা একটা অপতৎপরতা। সুতরাং এটি অন্য ইস্যু, এর সাথে গ্লোবাল পলিটিক্সের বা জিও পলিটিক্সের তেমন কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে গেরুয়া রঙের একটা অপরাজনীতি, গেরুয়া শিবিরের। এই আমি যে আলোচনায় ছিলাম, ইরান যদি এই 4 শর্ত না মানে তাহলে আমেরিকার সাথে চুক্তিতে যাবে না। সুতরাং এই শর্ত মেনে যেহেতু মোদি চুক্তিতে যাচ্ছে, এশিয়া থেকে আমেরিকার কর্তৃত্ব অনেকটাই খর্ব হবে। সেক্ষেত্রে রাশিয়া এবং চীন নেক্সট সুপার পাওয়ার হয়ে যাচ্ছে এশিয়ার, অর্থনৈতিক সুপার পাওয়ার, এবং তারা মিলিটারি পাওয়ারেও কিন্তু কম না। তারা হয়তো এক্সপোজ করে না, তারা বিজনেসটাকে প্রাধান্য দেয়। সেই জায়গা থেকে ইন্ডিয়ার কিন্তু গুরুত্ব হারাবে। ইন্ডিয়ার যে এই দক্ষিণ এশিয়ার যে দাদাগিরি, এই দাদাগিরিও খর্ব হবে। কারণ ওইদিকে চীনের সাথে তার বৈরিতা আছে, পাকিস্তানের সাথে বৈরিতা আছে, নেপালের সাথে বৈরিতা আছে। নেপাল তো কি, নেপালের যে বলেন্দ্র শাহ কি বলেছেন, যে কূটনীতিককে বলেছেন তোমার সাথে কি আলোচনা করব, প্রধানমন্ত্রী হলে আলোচনা করব। তার মানে তার প্রতিবেশীর সাথে তার যে রিলেশন, এই জায়গায় কিন্তু কর্তৃত্ব হারাচ্ছে। সুতরাং এই যে পুশিন খুব বেশি সময় থাকবে না, তার কর্তৃত্ব ধরে রাখা বা তার অস্তিত্ব ধরে রাখতে গেলেই সময়টা একদম শেষ। শুধু এক লাইনে আপনাদের কাছ থেকে একটা কমেন্ট শুনবো, কারণ আমাদের সরকার বেশ ভালো কিছু জিনিস আমরা দেখছি, বা ডিফারেন্ট কিছু, যেমন প্রাথমিক বিদ্যালয় সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা, চারুকলা, কারুকলা, এটা সে যুক্ত করতে যাচ্ছে সরকার। এক লাইনে যদি আপনি একটা কমেন্টস দেন ছোট্ট করে, কি চালু করছে? এই যে নৃত্যকলা, সঙ্গীত, চারুকলা, এগুলো সব যুক্ত করছে, আপনার মতামত কি এটা নিয়ে? না, সরকার এক লাইনে, আমাদের সময় শেষ প্রায়। দেখেন, এটা তো আগেই ছিল আমার কাছে, যেটা সঙ্গীত এবং এটা তো প্রাথমিক শিক্ষায় আগেই ছিল অন্যভাবে সাবজেক্ট হিসেবে, এত আলাদা একদম পার্টিকুলার শিক্ষক দিয়ে এটা ছিল না। মাঝখানে কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় একটা প্রতিবাদ হয়েছে সঙ্গীত সঙ্গীতের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, হেফাজত ইসলামের একটা বড় রেজিস্ট্যান্স ছিল সঙ্গীতের ক্ষেত্রে। আর এখন মেবি নাট্যকলা, এগুলো শিক্ষক নিয়োগ করবে নাকি? শিক্ষক নিয়োগ করবে। হ্যাঁ, আমাদের হাতে সময় নাই, যদি আপনি একটা মতামত দেন। এটা ভালো সিদ্ধান্ত, খারাপ সিদ্ধান্ত? আমি মনে করি নাট্যকলা আর তারপর হচ্ছে আপনার চারুকলা, এগুলো যেমন একটা শিক্ষা, আমরা দেখেছি প্রাথমিক পর্যায়ে থেকে কিন্তু ধর্ম শিক্ষাটাও কিন্তু ঐচ্ছিক করা হয়েছিল। তো সুতরাং সবকিছু মিলে আপনি যখন শিক্ষাটা, আপনি যখন একটা শিশুকে যখন শিক্ষা দিবেন, দেখেন একটা গাছ যখন আপনি ছোটবেলায় বাঁকা লাগাবেন, এই গাছটা আপনি যদি বড় হলে আপনি সোজা করতে পারবেন না। তো সুতরাং আপনি একটা শিশুকে যে শিক্ষা দিতে হয়, শুরুতে ধর্মীয় শিক্ষা, তারপরে এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো, সবই থাকবে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো প্রত্যেকটা শিক্ষা একসাথে নিয়ে সে যদি এই নৈতিক শিক্ষা এবং সকল শিক্ষাগুলো একসাথে হয়, তাহলে একটা শিক্ষার্থীর জন্য তার জীবনটা আমাদের ব্যারিস্টার সাহেব একটা ঝামেলা পাকা ফেললো, সেটা আমরা ঢুকবো না। সাইদ খান জি, ধরুন এটি ছিল বিএনপির কিন্তু নির্বাচনী ইশতেহারের অন্যতম দফা, এই যে কারুকলা, এবং আরো একটি জিনিস যে ভাষা শিক্ষার প্রতি শিশুদেরকে জোর দেয়া। এবং দেখুন, শুধুমাত্র বই পড়া মানে কিন্তু শিক্ষা না। একটি শিশুকে কমপ্লিট হিউম্যান বিইং হতে হলে তার মধ্যে ক্রীড়া থাকতে হবে, তার নিজস্ব সংস্কৃতি জানতে হবে, তার ভাষা জ্ঞান থাকতে হবে, তার নৈতিক শিক্ষা থাকতে হবে। এগুলো যখন কমপ্লিট হবে, তখন তাকে আমরা গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তুলতে গিয়ে উচ্চ শিক্ষার জন্য তৈরি করতে পারবো। অনেক ধন্যবাদ। আমি সরকারকে সাধুবাদ জানাই এই ধরনের উদ্যোগ। আপনাকে অনেক ধন্যবাদ। ব্যারিস্টার আল মামুন রাসেলকে ধন্যবাদ। সাইদ খান যেটা বলেছেন যে সাধুবাদ জানাতে চাই, আমার ব্যক্তিগত যদি মত হয় একজন সঞ্চালক হিসেবে আমার দেওয়া উচিত কিনা, আমিও বলবো যে এটা একটা সাধুবাদযোগ্য কাজ, এবং সরকার একটি সাধুবাদযোগ্য কাজ করতে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। এটা এগিয়ে যাক, এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ, এবং সকল সমস্যা যুগপৎভাবে সবাই মিলে আমরা সমাধান করে আসুন। আর দেখতে থাকুন চলমান। আগামীকাল একই সময় আমরা আবারও হাজির হব। ধন্যবাদ সবাইকে।